সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এনটিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষকগণদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন তথা ভি-রোল ফর্ম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে আজ প্রকাশিত হয়েছে। সেই নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তির আলোকে আমরা দেখতে পাই যে আগামী 24 তারিখের মধ্যে ভি-রোল ফর্ম পূরণ করতে হবে। যদি ভি-রোল ফর্ম পূরণ করতে কেউ ব্যর্থ হয় তাহলে তার প্রাথমিক সুপারিশ থেকে চূড়ান্ত সুপারিশ করা হবে না। তো এই সংক্রান্ত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর যে সেবা বক্স রয়েছে, এই সেবা বক্সে অনলাইন পুলিশ ভেরিফিকেশন তথা ভি-রোল নামক একটি রেডিও বাটন রয়েছে। এই রেডিও বাটনে ক্লিকের মাধ্যমে আপনারা ভি-রোল সংক্রান্ত বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করে দেখতে পাবেন এবং ভি-রোল সংক্রান্ত নির্দেশিকা এখান থেকে ডাউনলোড করে দেখতে পাবেন। তো আপনারা শুরুতেই নির্দেশিকাটি এবং বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সুন্দর করে দেখে নেবেন, সেখানে কি কি তথ্যগুলো বলা হচ্ছে সেই বিষয়গুলো দেখে নেবেন। আর আপনাদের একটু বলে রাখি, ভি-রোল সংক্রান্ত নির্দেশিকায় যে তথ্যগুলো বলা হয়েছে এবং যে প্রয়োজনীয় কাগজগুলো চাওয়া হয়েছে যেভাবে পাঠানো হবে, আমার চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে, আমি আই বাটনে সেই ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সেটি দেখে নিতে পারেন। তো চলুন কিভাবে ভি-রোল ফর্ম পূরণ করা যায় আমরা এই অপশানে ক্লিক করে, অর্থাৎ ভি-রোলের জন্য লগ ইন। ইতিমধ্যে আপনারা এনটিআরসি কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মোবাইলের মাধ্যমে যে SMS পেয়েছেন, সেই SMS-এ আপনাদেরকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভি-রোল ফর্ম পূরণের জন্য লগ ইন করতে হবে। তো চলুন আমরা এখানে লগ ইন লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই লিঙ্কটির উপর ক্লিক করি। লগইন লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে, যেটি অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম তথা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটি পেজ। এই পেজে একটু জুম করে দেখায়, এই পেজে আমাদেরকে ইউজার অ্যাক্সেস তথা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি টেলিটক SMS এর মাধ্যমে দেওয়া হয়েছে সেটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। যদি আপনারা এখানে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি সাইন ইন করতে না পারেন, তাহলে ডান পাশে যে জব সিকিউরিটি লেখাটি রয়েছে, এই জব সিকিউরিটি লেখাটিতে ক্লিক করে আপনারা লগ ইন, এরকম ইউজার অ্যাক্সেস প্যানেল আসবে। এই প্যানেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করা হয়ে গেলে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এই ড্যাশবোর্ডের নিচে রয়েছে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স অপশন এবং ডান পাশে রয়েছে প্রার্থীর নাম, এনটিআরসি কর্তৃক নির্বাচিত প্রার্থীর নাম। এই নামের উপর ক্লিক করলে তার প্রোফাইল এবং সাইন আউট অপশন থাকবে। আমরা প্রোফাইলে এটিতে যাচ্ছি না, আমরা চলে যাব জব সিকিউরিটি ক্লিয়ারেন্স, এটির উপর ক্লিক করব। জব সিকিউরিটি ক্লিয়ারেন্সের উপরে ক্লিক করলে আমাদের নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স আরেকটি পেজ প্রদর্শিত হবে। এটির উপর ক্লিক করলে তখন আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। শুরুতে আমি বলে নেই, আমি যে প্রার্থীটির জন্য কাজ করেছি সেই প্রার্থীটির এখানে কিছু তথ্য ড্রাফট করা রয়েছে, যার জন্য এই জায়গায় ড্যাশবোর্ডে এই তথ্যগুলো দেখাচ্ছে। তো যেহেতু আপনারা শুরুতেই লগ ইন করবেন, তাই আপনাদের এই জায়গাটি ব্ল্যাঙ্ক তথা ফাঁকা দেখাবে। সেই ক্ষেত্রে আপনাদের নিউ অ্যাপ্লিকেশান এই প্লাস বাটনটিতে ক্লিক করে আপনাদের নতুন ফর্ম পূরণ শুরু করতে হবে। এই প্রার্থী যেহেতু আমি তথ্য পূরণের কার্যক্রম শুরু করা হয়েছে, তাই আমি এডিট বাটনে ক্লিক করে প্রথম পেজটিতে প্রবেশ করব। নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন ফর্মের প্রথম ধাপটি হচ্ছে প্রাথমিক তথ্য। এই প্রাথমিক তথ্য ফর্মের শুরুতেই থাকছে স্মারক নম্বর এবং আবেদনকারীর ছবিটি অবশ্যই হতে হবে JPG অথবা JPEG অথবা PNG এবং ছবিটি হতে হবে অবশ্যই 300x300 পিক্সেলে। মন্ত্রণালয় বা বিভাগের নাম ড্রপডাউন মেনু থেকে চুজ করার অপশন নাই, এটা অটোমেটিক্যালি ফিল আপ রয়েছে। ডান পাশে প্রতিষ্ঠানের নাম, এখানে দেওয়া রয়েছে এনটিআরসি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এরপরে রয়েছে পদের নাম, এই পাশে বাংলায়। তারপরে গ্রেডটি আসলে এটা যদি সহকারী শিক্ষক হয় তাহলে নন বিএড প্রাপ্ত হলে 11 গ্রেড হবে, বিএড প্রাপ্ত হলে 10ম গ্রেড হবে এবং প্রভাষক যদি হয় তাহলে 9ম গ্রেড হবে। এছাড়া ইবতেদায়ী বা অন্যান্য পদের জন্য সহকারী মৌলভী বা জুনিয়র শিক্ষক হলে তাদের এমপিও নীতিমালা অনুযায়ী গ্রেডগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। নিয়োগ পরীক্ষার রোল নম্বর অর্থাৎ এনটিআরসির রোল নম্বর, আবেদনকারীর নাম বাংলায়, ব্যাচ নম্বর বাংলায়, আবেদনকারীর জাতীয়তা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে বাংলাদেশি,
পিতার নাম, পিতার জাতীয়তা বাংলাদেশি বা অন্য কোনো দেশি হলে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে চুজ করে দিতে হবে। এরপরে ডান পাশে পদের নাম ইংরেজিতে, নিয়োগ পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে, আবেদনকারীর নাম ইংরেজিতে, ব্যাচ নম্বর ইংরেজিতে এবং আবেদনকারীর এনআইডি নম্বর ডান পাশে লিখে দিতে হবে। এখানে ইংরেজি বাংলা যেটাই লিখুন না কেন বাংলা শো করবে। এরপরে আসতেছে পিতার পেশা, পিতার পেশার বর্ণনা এবং তার পেশার ঠিকানাটাই উল্লেখ করতে হবে। তারপরে থাকতেছে প্রার্থীর মাতার নাম, মাতার পেশা, মাতার জাতীয়তা ড্রপডাউন মেনু থেকে চুজ করে দিতে হবে, পেশার বর্ণনা এবং পেশার ঠিকানা দিতে হবে। প্রার্থীর বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সেটি পূরণ করে দিতে হবে। যদি বিবাহিত হয় তাহলে তার জাতীয়তা এবং ঠিকানা এখানে দিতে হবে। আর যদি প্রতিশ্রুতি অর্থাৎ এঙ্গেজড হয় সেখানে এঙ্গেজড অথবা অন্যান্য হলে সেটা দিতে হবে। এছাড়া অবিবাহিত হলে কোনো তথ্য প্রদান করার প্রয়োজন হবে না। এবারে বলা হচ্ছে নির্বাচিত প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানের প্রার্থী নির্বাচিত হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে এবং নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানাটি এখানে প্রদান করতে হবে। এরপরে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনাকে পুনরায় ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। ড্যাশবোর্ডে এসে আপনাকে পুনরায় এডিট অপশনে ক্লিক। দ্বিতীয় ধাপ ঠিকানার তথ্য। এখানে আবেদনকারীর বর্তমান ঠিকানা ড্রপডাউন মেনু থেকে জেলা সিলেক্ট করে দিতে হবে, উপজেলা সিলেক্ট করে দিতে হবে, ডাকঘরের নাম লিখে দিতে হবে এবং পোস্ট কোড লিখে দিতে হবে এবং ঠিকানাটি এখানে লিখে দিতে হবে। যদি আবেদনকারী বর্তমান এবং স্থায়ী ঠিকানা একাই হয় তাহলে এখানে টিক চিহ্নের উপর ক্লিক করলে বাম পাশের অ্যাড্রেসগুলো ডান পাশে ফিল আপ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে প্রার্থী গত 5 বছরে 6 মাসের বেশি সময় অবস্থান করে আছেন সেই সব স্থানের ঠিকানা। তিনি যদি দেশে অবস্থান করেন তাহলে সেখানে জেলা, উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, ঠিকানা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তিনি অবস্থান করেছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে যদি তিনি আরও অন্য কোনো স্থানে অবস্থান করেন তাহলে যোগ চিহ্ন বাটনে ক্লিক করে সেটি পূরণ করে দিতে হবে। যদি এরকম কোনো অপশন না থাকে তাহলে বাতিল লিখে এটাই করতে হবে। এরপরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে পুনরায় তাকে আবারও হোম পেজে ড্যাশবোর্ডে ফিরে নিয়ে যাবে। তৃতীয় ধাপ শিক্ষাগত যোগ্যতা। এই ধাপে এসে জন্ম তারিখ দিতে হবে, সেটি অবশ্যই হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী। এখানে ফরম্যাট বলা আছে দিন, মাস এবং বছর এভাবে দিতে হবে। তারপরে জন্মস্থান ও ঠিকানা দিতে হবে। সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জেলার ড্রপডাউন মেনু থেকে চুজ করে দিতে হবে, উপজেলার ড্রপডাউন মেনু থেকে চুজ করে দিতে হবে। এরপর ডাকঘর লিখে দিতে হবে, পোস্ট কোড লিখে দিতে হবে এবং ঠিকানাটি এখানে লিখে দিতে হবে। এরপরে আসতেছে শিক্ষাগত যোগ্যতা। তিনি যদি দেশ থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে বাংলাদেশ এবং বিদেশ থেকে করে থাকলে তিনি বিদেশের উপর ক্লিক করবেন। আচ্ছা, বাংলাদেশ থেকে হলে তাহলে ড্রপডাউন মেনু থেকে পরীক্ষার নাম, পরীক্ষার বোর্ডের নাম, রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম, সেশন এবং পাশের সল দেওয়ার পরে এখানে চুজ ফাইল থেকে সেই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটি পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতার পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে প্লাস শিক্ষাগত দিতে হবে। এখান থেকে শিক্ষাগত যোগ্যতা প্রথমটি মাধ্যমিক যদি হয়, দ্বিতীয়টি হবে উচ্চ মাধ্যমিক, এভাবে সিলেক্ট করে দিয়ে পরবর্তী শিক্ষাগত যোগ্যতার জন্য পুনরায় শিক্ষা যোগ করুন এই বাটনে ক্লিক করে পরবর্তী শিক্ষাগত যোগ্যতা অ্যাটাচ করতে হবে। এরপরে রয়েছে শিক্ষক নিবন্ধন সনদ যদি থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতেছে সুতরাং শিক্ষক নিবন্ধন সনদ সবারই রয়েছে, তাই এখান থেকে শিক্ষক নিবন্ধন সনদ চুজ অপশানে ক্লিক করে নির্ধারিত ফোল্ডার থেকে সেটি সিলেক্ট করে দিতে হবে এবং অবশ্যই সেই ফাইলটি হতে হবে পিডিএফ ফরম্যাটে। এরপরে ফাইলটি সংরক্ষণ বাটনে ক্লিক করে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করলে তাকে পুনরায় আবার ড্যাশবোর্ডে ফিরে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর পুনরায় এডিট বাটনে ক্লিক করে চতুর্থ ধাপ অভিজ্ঞতা ও অন্যান্য। এখানে বলা হচ্ছে কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কিংবা আধা স্বায়ত্তশাসিত অথবা স্থানীয় সরকারি সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী চাকরি করিয়া থাকিলে অথবা বর্তমানে কর্মরত থাকিলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা প্রযোজ্য ক্ষেত্রে পরিত্যাগের কারণ উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে সামনে এরকম ফর্ম প্রদর্শিত হবে, ফর্মটি যথাযথভাবে পূরণ করে দিতে হবে। আর যদি না হয় তাহলে না টিক বক্স দিতে হবে। এরপরে বলা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরি করিয়া থাকিলে অব্যাহতি সার্টিফিকেটে লিপিবদ্ধ চাকরির মেয়াদ, কী কী দায়িত্ব পালন করিয়াছেন এবং চাকরি ও আচার ব্যবহার সম্পর্কিত রিপোর্টের বিবরণী উল্লেখ করিতে হবে। যদি এটা হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করলে এরকম তথ্য
পূরণ করার জন্য ছক প্রদর্শিত হবে। এখানে কারণ এবং বিবরণী সকল উল্লেখপূর্বক চাকরির মেয়াদ এখানে উল্লেখ করতে হবে। এখানে সেখান থেকে যে সনদপত্র প্রদান করা হবে সেই সনদপত্রটি এখানে আপলোড করে দিতে হবে। আর যদি না হয় তাহলে না চেক বক্স টিক দিতে হবে। এরপরে রয়েছে কোঠা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত কিনা। যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করলে এখানে মুক্তিযোদ্ধার নাম, সনদ নম্বর এবং মুক্তিযোদ্ধার কোঠা এখান থেকে সন্তান নাকি সন্তানের সন্তান সেটি সিলেক্ট করে দিতে হবে এবং এখানে সনদপত্র আপলোড করে দিতে হবে। অবশ্যই সনদটি পিডিএফ ফাইল হতে হবে। আর যদি না হয় তাহলে না বাটনে ক্লিক করতে হবে। এরপরে প্রতিবন্ধী কিনা, হ্যাঁ বা না। প্রতিবন্ধী হলে সেই প্রতিবন্ধী সনদ দিতে হবে। আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয় তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করলে তার সনদ দিতে হবে। আদারওয়াইজ না হলে চেকবক্সে টিক দিলে কিছু প্রযোজ্য হবে না। নিকট আত্মীয় স্বজনের অর্থাৎ ভাই ভগ্নী, আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশের সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে তাদের নাম, কর্মস্থল, উল্লেখপূর্বক বিবরণ। এখানে যদি হ্যাঁ হয় তাহলে এরকম একটি বক্স প্রদর্শিত হবে। বক্সে আত্মীয় স্বজনের নাম, আত্মীয় স্বজনের সাথে প্রার্থীর সম্পর্ক, আত্মীয় স্বজনের পদের নাম এবং কর্মস্থল। যদি একাধিকজন চাকরি করে তাহলে প্লাস বাটনে ক্লিক করলে এরকম বক্স তথা ফর্ম প্রদর্শিত হবে। তো যদি না হয় তাহলে না চেক বক্সে ক্লিক করলে কোনো তথ্য পূরণ করতে হবে না। এরপরে দেখুন, প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তি ঠিকানা সহ নাম। এখানে নাম আমি নমুনা নাম দিয়েছি, এখানে মোবাইল নম্বর একটি নমুনা দিয়েছি, তার জেলা দিয়েছি, জেলার ড্রপডাউন মেনু থেকে চুজ করে দিয়েছি। এরপরে উপজেলা ড্রপডাউন মেনু থেকে চুজ করা হয়েছে, ডাকঘরের নাম নমুনা নাম দেওয়া হয়েছে, পোস্ট কোড নমুনা দেওয়া হয়েছে, তার ঠিকানা নমুনা দেওয়া রয়েছে। এরপরে দ্বিতীয় জনের ঠিক একইভাবে পূরণ করতে হবে। করার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে পুনরায় ড্যাশবোর্ডে চলে যাবে। এবারে ড্যাশবোর্ড থেকে এডিট বাটনে ক্লিক করে সর্বশেষ ধাপ ঘোষণা এই ধাপে চলে আসতে হবে। এই ধাপে এসে সংযুক্তি সিরিয়াল নম্বর 1 এখানে রয়েছে এনআইডি অ্যাটাচমেন্ট চুজ ফাইল। এখানে ক্লিক করে যেখানে এনআইডি পিডিএফ আকারে রয়েছে সেখান থেকে চুজ করে দিয়ে আপলোড করে দিতে হবে। এখানে বলা হচ্ছে যে এনআইডি ফাইলটি অবশ্যই 1 MB মেগাবাইটের মধ্যে হতে হবে এবং সেটি পিডিএফ ফরম্যাটে অবশ্যই হতে হবে। এরপরে বলা হচ্ছে ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার, অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি হয়েছেন বা বহিষ্কার হয়েছেন কিনা। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বাটনে, না হলে না বাটনে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে ঘোষণা। বলা হচ্ছে আমি শপথপূর্বক বলিতেছি যে উপরে প্রদত্ত বিবরণসমূহ আমার জানা মতে সঠিক। মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা, পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইতে পারে। এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। করার পরে আপনি ফাইলটি সংরক্ষণ করবেন, অবশ্যই সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে সম্পূর্ণ দেখুন বাটনে ক্লিক করলে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপের সকল তথ্যগুলো প্রদর্শিত হবে। এখন সকল তথ্য সঠিকভাবে পূরণ হওয়ার থাকলে দাখিল বাটনটিতে ক্লিক করে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম সাবমিট করবেন।